2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে শুরু হয় সমন্বিত ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে টানা 36 দিনের গণ আন্দোলন তথা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ নেয়। আপামর মানুষের সেই আন্দোলনে পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা সহ তার দোসররা। আন্দোলনের সূচনার দিনটি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে 2024 সালের 5 জুন হাইকোর্টের এক রায়ের পর নতুন করে উত্তেজনা তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে। রায়ের পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ শুরু হলেও জুন জুড়েই চলে আন্দোলন প্রস্তুতি ও সংগঠন। অবশেষে 1 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মসূচি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আন্দোলনের মূল দাবি ছিল 2018 সালের কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা এবং সরকারি চাকরিতে বৈষম্যমুক্ত সুযোগ নিশ্চিত করা। রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে আন্দোলনকারীরা 4 দফা দাবি ঘোষণা করেন এবং পরবর্তীতে কর্মসূচিরও ঘোষণা দেন। একই সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচিও সামনে আসে। শুরুতে আন্দোলনের গুরুত্ব রাজনৈতিকভাবে যথেষ্ট বিবেচনায় না এলেও পরবর্তী সময়ে এই ছাত্র আন্দোলনই বৃহত্তর গণ আন্দোলনের ভিত্তি তৈরি করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 1 জুলাই তাই একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে আলোচিত হয়ে আসছে, কারণ এই জুলাই অভ্যুত্থান ঘিরেই পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের, পালিয়ে যান শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফ্যাসিস্ট বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে 2024-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্র দল। রাত 12:01 রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীর দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় পর্বত দেখিনি, আমি ওয়াসিম আকরাম চট্টগ্রামের হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থেকে কি করে তপ্ত বুলেটকে নিজের বুকের মধ্যে বরণ করতে হয় সেইটি আমি শুনেছি, সেইটি আমি দেখেছি। কোন অগণতান্ত্রিক স্বৈরাচারী কোন শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। 5 আগস্টের মধ্যে গণভবনের জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই জুলাই জাদুঘর খুলে নেবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার জুলাইয়ের চেতনা ধারণ করছে না অভিযোগ করে তিনি বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংবিধান সংশোধন করতে হবে। সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর রায়ের বাজার গণকবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় শহীদদের প্রতি কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপি নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আপনারা জানেন, গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু
নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। আগামী 5 আগস্টের মধ্যে গণভবনের জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই জুলাই জাদুঘর খুলে নেবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সময় গণতন্ত্রের নামে দেশ পরিচালিত হলেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় বাজেট নয়, প্রয়োজন সুস্পষ্ট ভীষণ, কর আদায় বৃদ্ধি এবং দুর্নীতি নিয়ন্ত্রণ। তিস্তা বাস্তবায়ন বিষয়ে সরকারের সিদ্ধান্তকে বিরোধী দল ইতিবাচক হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এস এম আরিফের রিপোর্ট। সংসদ ভবনের এলডি হলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যখন আমাদের সংসদ সেই রকম হবে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছুড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে, তখন এই সংসদ হবে জনগণের সংসদ। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকার কারণে সরকার কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে। মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি, তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভীষণ থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। গুম কমিশন, দুদক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামোর সংস্কার বিলুপ্ত হওয়ায় আরেকটি বিপ্লব হতে পারে বলেও দাবি করেন বিরোধী দলীয় নেতা। মেজর যে সমস্যাগুলো, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয়, তাহলে কেনই অভ্যুত্থান হয়েছে? এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রিসভা প্রস্তুত, উপযুক্ত সময়ে সদস্যদের নাম প্রকাশ করা হবে। বিদেশে যে সমস্ত জায়গায় আছে, তখন শুধু বিরোধী দলে থাকলে এটা সাস্টেন করে, সরকারি দলে গেলে এটা ফাংশন করে না। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা হবে পার্মানেন্ট। ব্যক্তি পার্মানেন্ট না, কিন্তু স্ট্রাকচারটা পার্মানেন্ট। এতে দেশ উপকৃত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। সময়মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তিস্তা বাস্তবায়ন বিষয়ে সরকারের সিদ্ধান্তকে বিরোধী দল ইতিবাচক হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এটার পক্ষে আমাদের অবস্থান খুবই ইতিবাচক এবং দৃঢ়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দৌড়াদৌড়ি করার মতো বয়সে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ থেকে কার্যকর হয়েছে। বাজেট পাশের পর ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, জনগণের প্রত্যাশা পূরণে বাস্তবসম্মত পরিকল্পনা, কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা এবং ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই হবে এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বাজেটে অর্থনীতি স্থিতিশীল রাখার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। শাহাদাত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নতুন সরকারের নতুন বাজেট আজ থেকে কার্যকর। ভ্যাট ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে পাশ করা বাজেট নিয়ে আশাবাদী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাজেটে ঘোষিত কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। আমরা খুবই সাধুবাদ জানাই, একটা সুন্দর বাজেট হয়েছে, কিন্তু উচ্চাভিলাষী বাজেট হয়েছে। নিশ্চয়ই সরকার নিজেদের একটা স্ট্র্যাটেজি এবং টার্গেট নিয়ে আগাচ্ছেন। আমরাও সরকারকে আমরা আশা করব ওনারা সাকসেসফুল হবেন এবং আমরা ব্যবসায়িক মহলে ওনাদেরকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস রাখব। বাজেটটি সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগে সাফল্য বয়ে আনবে এবং বেসরকারি বাণিজ্যিক খাতকে চাঙ্গা করবে বলেও প্রত্যাশা তার। যদিও এই বাজেটটাকে আমরা উচ্চাভিলাষী একটা বাজেট মনে করছি, ভেরি হাই টার্গেটস দেওয়া হয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটার বাস্তবায়ন। তো আমরা আশা রাখবো যে সরকার, আমি শিওর যে ব্যবসার যে সমস্যাগুলো আমরা ফেস করছি, এটা রাতারাতি প্রবলেম সলভ করা যাবে না। এটা মিনিমাম মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একাধিকবার বলেছেন যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর সময় লাগবে।
কিন্তু ওনারা বাস্তবায়নে কতটুকু সিরিয়াস এটাই আমরা দেখব ইনশাআল্লাহ। অন্যদিকে বাজেটে বৈদেশিক বিনিয়োগ পলিসির ধারাবাহিকতা ও করমুক্ত আয়সীমা উন্নীত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে এফআইসিসিআই। এবারে যে বাজেটটা পাশ হয়েছে সেটার মধ্যে ব্যবসায়ীদের জন্য অনেক ভালো দিক নির্দেশনা আছে। প্রথমত ওনারা কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন। লিস্টেড কোম্পানির জন্য যদি ক্যাশলেস হয়ে থাকে ইট ইজ কামিং টু অ্যাজ লো অ্যাজ 20%। আর সেটা অনেকগুলি কম্পিটিং কান্ট্রির সঙ্গে কিন্তু আমাদের বেশ কম্পিটিটিভ সিনারিওতে আমরা চলে আসব। এবং যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের জন্য ক্যাশলেস হলে সেটা 25% এসে গেছে। সো দিস ইজ এ ভেরি গুড পজিটিভ। তবে বাজেট বাস্তবায়নে করের আওতা বাড়ানোর উপর আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের পাগলা। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পকে নিষিদ্ধ নিরাপত্তার চাদরে ঢাকতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। সকালে পূর্বাঞ্চলের বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি জানান দ্রুতই এই নতুন শহরে গড়ে তোলা হবে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইনস, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স। শবনম অবনীর রিপোর্ট। রাজধানীর সঙ্গে যুক্ত হতে যাওয়া পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে নিরাপত্তা অবকাঠামো জোরদারে নেওয়া হলো নতুন উদ্যোগ। বুধবার সকালে পূর্বাঞ্চলের সেক্টর 1 এলাকায় উদ্বোধন করা হয় বরকাও পুলিশ ক্যাম্প। রাজুক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। আইজিপি জানান পূর্বাঞ্চলকে পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ডিএমপির আওতায় 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইনস এবং 3টি উপ পুলিশ কমিশনার কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন সেক্টরে বসানো হবে 41টি পুলিশ বক্স। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে পূর্বাঞ্চলে 2টি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে। তার একটি বরকাও পূর্বাঞ্চল পুলিশ ক্যাম্প 1 নং সেক্টরে, যেটি আমরা আজকে উদ্বোধন করলাম। নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের জন্য 29.21 একর জমি বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আইজিপি। রাজুক পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের অনুকূলে 29.21 একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত দেয়, যার মধ্যে 18.63 একর জমির দলিল রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পূর্বাঞ্চলে গঠন করা হবে স্বতন্ত্র ডিএমপি বিভাগ। এজন্য 6000-এর বেশি জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি এর সমমানের পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশের আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 2 জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মোট কেন্দ্র 2,697টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা 9,439টি।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। তিনি জানান সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মন্ত্রণালয়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষা মন্ত্রণালয়ের সিসিটিভি ক্যামেরার মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। আমরা এই রুমে একটা সেল স্থাপন করব, এটা পরীক্ষা এবং শেষ না হওয়া পর্যন্ত মনিটরিং সেলে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কেন্দ্রে পরীক্ষা মনিটরিং করা যাবে। পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদে আমিন বলেন, প্রশ্নপত্র ফাঁসমুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে কোনো মূল্যে নকল, প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। লাস্ট এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে এবং সেটাকে বিচার বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার কাছে থাকবে বডি অন ক্যামেরা। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা গেলে মৃত্যুর হার অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। তিনি বলেন, বিগত সরকারের আমলে অবহেলার কারণে স্বাস্থ্য খাতে সংকট তৈরি হয়েছে। দুপুরে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রথিতযশা চিকিৎসক সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বসে ক্রিটিক্যাল কেয়ার কনফারেন্স। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইজ ওয়ান অফ আওয়ার প্রায়োরিটি। আমরা যৌথভাবে অ্যানেস্থেসিয়ার সাথে মিলে আমরা ফর্মুলা বের করব। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়েও আইসিইউ ইউনিট স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার প্রদান করতে না পারলেও অন্তত প্রপারলি ইকুইপড অ্যাম্বুলেন্স দ্বারা রোগীদের সদর হাসপাতালে আনা যায়। সদর হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করা হলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি সম্ভব। সরকার জনসেবা নিশ্চিতে কাজ করছে জানিয়ে পুরনো সব মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল মেডিসিন কোর্স শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ক্রিটিক্যাল কেয়ার যেটি আমাদের ডেফিসিয়েন্সি আছে এবং পরবর্তীতে এই ক্রিটিক্যাল কেয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী ওই সময় আপনাদের কোর্স চালু হয়েছে। প্রত্যেকটা পুরনো মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ারের কোর্স চালু করা উচিত। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক সহ সংশ্লিষ্টদের আন্তরিকতার উপর গুরুত্ব আরোপ করে জবাবদিহিতা নিশ্চিত না হলে বাজেট থাকলেও বরাদ্দ দেওয়া হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। স্বাস্থ্য খাত থেকে অযোগ্যদের বের করে যোগ্য এবং বঞ্চিতদের মূল্যায়ন করার দাবি করেন ড্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার হারুন আর রশিদ। দলীয়করণ চাই না, মেধাবী চিকিৎসক যারা আছে তারা যেন তাদের যোগ্য জায়গায় যেতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি আহ্বান জানান।
ল রিপোর্টার ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দলটি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। আইন সাংবাদিকতা, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ল রিপোর্টাররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া আইন বিষয়ে জনগণকে সহজ ভাষায় জানানো ও সচেতন করতে তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। এর আগে ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব খান মোহাম্মদ নুরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন। রাজধানীতে পানি, গ্যাস ও জলাবদ্ধতা নগরবাসীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানান তিনি। এ সময় রাজধানীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাহিদ আহমেদ বাবুর আরও একটি রিপোর্ট। পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিকদের নানাবিধ সমস্যা সরজমিনের পরিদর্শনের অংশ হিসাবে রাজধানীর মিরপুরে আলোচনা সভার আয়োজন করে ডিএনসিসি। এতে অংশ নেন সরকারের দায়িত্বশীল ব্যক্তি, নগর প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবাই বর্ষা মৌসুমে এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সিটি কর্পোরেশনের যে দায় দায়িত্বগুলো আছে সেটাকে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এটাতে নিয়ে কোনো ধরনের ঘাটতি হবে না ইনশাআল্লাহ। এই সময় অপরিকল্পিত নগরায়নের ফলে রাজধানীতে পানি, গ্যাস ও জলাবদ্ধতার সমস্যা দিনকে দিন প্রকট আকার ধারণ করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই এলাকাটা কিন্তু পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। আলোচনা সভায় যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কথা বলেন রাজধানীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড প্রসঙ্গে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে, কার সাথে উঠে, কার সাথে বসে, কখন কি করে, কোথায় যায়, এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাল দিতে পারবে এটা? এই জন্য আমাদের সকলের কিছু গার্জিয়ানশিপের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। এই সমস্যার স্থায়ী সমাধানে অভিভাবকদের আরও নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ডাক্তার শফিকুর রহমান। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সময়ের সাথে প্রতিনিয়তই পরিবর্তনের দিকে নজর রেখে নিজেদের খাপ খাওয়াতে হচ্ছে, তাই সরকারের উদ্যোগকে স্থিতিশীল রাখার সুযোগ নেই বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে আনসার সদর দপ্তরে বাহিনীটির অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রতিরক্ষা, যোগাযোগ এবং নিরাপত্তার ক্ষেত্রে সবাইকে আধুনিক ও সময়োপযোগী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। জানান, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার জন্য ডিজিটাল ব্যবস্থা থাকাও গুরুত্বপূর্ণ। সময়োপযোগীভাবে সমাজ, দেশ এবং রাষ্ট্রের কাজে লাগানোর জন্য আপনারা যেভাবে উদ্ভাবনী চিন্তা করেছেন এবং সেই চিন্তার প্রেক্ষিতে যে কর্মপরিকল্পনা করেছেন এবং সেই কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনারা যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, অবশ্যই আপনাদের এই সৃষ্টিশীলতাকে প্রশংসা করা উচিত। গুণগত পরিবর্তনকে বুঝতে পেরে সেই অনুযায়ী নিজের দক্ষতা এবং আগ্রহকে সময়োপযোগীভাবে পুনর্গঠিত করার যে কাজ, সেই কাজ আপনারা করেছেন। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি গত দুদিন আগে পানি বৃদ্ধি পেলে আজ হ্রাস পেয়ে বিপদসীমার বেশ নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সকাল 9টার তথ্য অনুযায়ী দুধকুমার নদের পানি বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার মাত্র 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বর্তমানে হ্রাস পাচ্ছে। এদিকে পানি হ্রাসের ফলে জেলার 9টি উপজেলায় 35টির অধিক পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছরের প্রতিপাদ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে। উপাচার্য ABM ওবায়দুল ইসলাম শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন। 1921 সালের 1 জুলাই শিক্ষা কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে 13টি অনুষদ, 84টি বিভাগ এবং প্রায় 46,000 শিক্ষার্থী ও 2008 জন শিক্ষক নিয়ে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।